আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল ১৬ ডিসেম্বর ২০২৪ সাল। ১৯৭১ সালের ঠিক এই দিনেই ১৬ ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল দীর্ঘ ৯ বছর যুদ্ধের ফলে। অনেক লোকের আত্মাহুতি, অনেক লোকের জীবনের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছিলাম পাকিস্তান থেকে ১৯৭১ সালে। তো আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা আমি একটু কয়েকটা লাইন গাইব, আশা করব আপনাদের ভালো লাগবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, আমার বাতাস, আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। ও মা ফাগুন তো আমের বনে ঘানে পাগল করে, মরি হায় হায় রে আমার ফাগুন তো আমের বনে ঘানে পাগল করে। ও মায়া ঘ্রাণে তোর মুখে হাসি আমার মনে, ও মায়া আমার মনে বাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভুল টুরি ক্ষমার চোখে দেখবেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছি পাকিস্তানের কাছ থেকে। দীর্ঘ ২৪ বছর ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তান, বর্তমানে পাকিস্তান, ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল। দীর্ঘ ২৪ বছর আমাদেরকে শোষণ করেছিল এই পাকিস্তান। এরপর আমরা ১৯৭১ সালে এই দিনে স্বাধীনতা পেয়েছি। তখন আমাদের অবস্থা এমন একটা পর্যায়ে গিয়েছিল যে আমরা আজকে যেমন আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করছি, তখন আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। পাকিস্তানের ৪৭ সালে দেশ বিভাগ হওয়ার পরে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হওয়ার পরে, পাকিস্তান তখন আমাদেরকে ওইরকম চোখে দেখতো না। আজকে যেভাবে পাকিস্তান আমাদেরকে মূল্যায়ন করছে, তখন ওইভাবে আমাদেরকে পাকিস্তান দেখতো না এবং শোষণ করতো আমাদেরকে। এখানে সবকিছু করে ওই পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত তৎকালীন। ওই দেশে তারা করতো, যার পরিপ্রেক্ষিতে আমাদের স্বাধীনতা অপরিহার্য হয়ে পড়েছিল। সেটার জন্য পাকিস্তানের আপামর জনসাধারণ দায়ী নেই। পাকিস্তানের জনগণ এখনো বাংলাদেশকে ভালোবাসে। আমরা আমাদের জনগণ এখনো পাকিস্তানের জনগণকে ভালোবাসে। পাকিস্তানিরা স্বীকার করে এটা তাদের ভুল, তাদের নেতাদের ভুল, তাদের সামরিক বাহিনীর
উচ্চ পর্যায়ের ভুল এবং নেতাদের ভুল। সবচেয়ে বড় মিসগাইড করেছে জুলফিকার আলী ভুট্টো। এই জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিব তখন ইস্ট পাকিস্তানের অবিসংবাদিত নেতা ছিল। এখানে 300 আসনের মধ্যে 277টি আসন শেখ মুজিব পেয়েছে। শুধু 3টা আসন পাবে চট্টগ্রামে, শেখ মুজিব পায়নি। পাকিস্তানে তখন 300 আসন ছিল না, পাকিস্তানের আসন আরো কম ছিল। তো ওইখানে জুলফিকার আলী ভুট্টো লিড করেছে, কিন্তু দোনোদিকে মিলাইলে প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার এবং যৌক্তিক কারণ হচ্ছে শেখ মুজিবুর রহমান। তখন এই জুলফিকার আলী ভুট্টো নানা ভাবে বুঝি একটা নটোরিয়াস টাইপের মানুষ ছিল, রাজনীতিবিদ। আজকে সে তার কারণে আজকে, এবং সে আমি পরে বলছি, তার কারণে আজকে এই আমরা বাংলাদেশটা আমরা পাকিস্তান থেকে ভাগ করতে বাধ্য হয়েছিলাম ভারতের সহযোগিতায়। ভারতের সহযোগিতা প্রসঙ্গে পরে আসছি। আমরা পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার চেষ্টায় ছিলাম, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি। তো এর মধ্যে পাকিস্তানের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ ছিল না। ওই যে বললাম, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো ইজ দ্য মোস্ট নটোরিয়াস গাই, হি ওয়াজ দ্য মোস্ট নটোরিয়াস গাই, সেটা পাকিস্তানেরও স্বীকার করে। তার কারণে এই দেশটা ভাগ হয়েছিল। শেখ মুজিব চেয়েছিল তখন দোনোদিকে যে মেজরিটি পায় সে প্রধানমন্ত্রী হবে পাকিস্তানের। আইয়ুব খান রাজি হয়েছিল, কিন্তু আইয়ুব খানকে, জেনারেল আইয়ুব খানকে ভুল বুঝিয়ে, সেনাপ্রধান আইয়ুব খানকে ভুল বুঝিয়েছিল এই নটোরিয়াস ভুট্টো। তখন এই দেশে যখন স্বাধীনতা নির্বাচনে জিতে যখন ক্ষমতায় আসতে পারলো না, ক্ষমতায় দিল না, এরপরে উত্তাল হয়ে গেল মাওলানা আব্দুল হামিদ খান বাসানের নেতৃত্বে। দেশটা উত্তাল হয়ে গেছিল, এবং উত্তাল হওয়ার পরে এই দেশের শেখ মুজিব তখন গ্রেপ্তার ছিল। আগরতলা মামলা আসামি ছিল 36 জন না কয়জন জানি, একটু খেয়ালটা ছুটে গেছে, ইনক্লুডিং আমার বাবাও ছিলেন ওই আসামিদের 3 অথবা 4 নম্বর তালিকায়। শেখ মুজিব 1 নম্বর আসামি ছিলেন, আমার বাবা ছিলেন 3 নম্বর আসামি, নামটা বলছি না। তখন এই ভুট্টো যখন মিসগাইড করলো, যখন ইয়েটা হলো না, এর মধ্যে ভুট্টোর কারসাজিতে গোল টিভি বৈঠক হওয়ার কথা ঢাকাতে, কিন্তু তালবাহানা করে গোল টিভি বৈঠকটা আর হলো না। এর বদলা হিসেবে কি করলো, পাকিস্তান সেনাবাহিনী আসতে শুরু করলো এবং অনেক অস্ত্র নিয়ে আসলো। হঠাৎ করে 25শে মার্চে কালো রাতে সারা বাংলাদেশে, তখন সারা পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনী অ্যাটাক করে বসলো। ঢাকার পিলখানাতে অনেক মানুষ মারা গেল, ঢাকার রাজারবাগে অনেক পুলিশ হত্যা করলো, চট্টগ্রামে পুলিশ লাইনে অনেক পুলিশ হত্যা করলো। এভাবে সারা বাংলাদেশে একটা তাণ্ডব চালালো, জেনোসাইড করলো পাকিস্তান সেনাবাহিনী জুলফিকার আলী ভুট্টো এবং আইয়ুব খানের নেতৃত্বে, জুলফিকার আলী ভুট্টোর মদত। এরপরে এটা হয়ে যাওয়ার পর আর কিন্তু তখন আর বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে আইয়ুব খান কন্ট্রোলে রাখতে পারেনি। বাধ্য হয়ে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ইয়াহিয়া খান তখন এই দেশটা জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খান চালাত। তখন এই গোল টেবিল বৈঠকটা হওয়ার কথা ছিল, গোল টেবিল বৈঠক হলো না। এরপরে এই সমস্ত ঘটনা, অনেক যখন মৃত্যুবরণ করলো বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশে, তখন বাংলাদেশের সামরিক বাহিনী এবং আপামর জনসাধারণ নেতৃত্বে আমরা একটা যুদ্ধ ঘোষণা করলাম। এটা কালুঘাট, চট্টগ্রামের কালুঘাট বেতা কেন্দ্র থেকে মেজর জিয়া রহমান, তৎকালীন মেজর জিয়া রহমানের ঘোষণায় এই ঘোষণাটা আসলো, যে যুদ্ধের, স্বাধীনতা আন্দোলনের যে ডাকটা আসলো, সেটা আমি তখন ছোট ছিলাম, নিজে কানে শুনেছি রেডিওতে। এর পূর্বে নাকি শেখ মুজিবুর রহমান ঢাকাতে ওয়্যারলেস যুগে একটা বার্তা দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণা, কিন্তু সেটা আমরা তেমন বাংলাদেশের আপামর জনসাধারণ তেমন শুনে নেই। কিন্তু জিয়া রহমানটা চট্টগ্রাম কালুঘাট বেতা কেন্দ্র থেকে দেওয়ার ফলে সবাই শুনেছে। আমি এখন আপনার সামনে কথা বলছি, পাশে মাইকে
দেশাত্মবোধ গান চলছে, আপনারা শুনছেন কিনা জানি না। যাও প্রসঙ্গে আসি। তখন যুদ্ধ হলো, যুদ্ধতে আমরা নিরুপায় অনেক মানুষ মেরে ফেললেন, মা বোনদের ইজ্জত নিল, 16 লক্ষ মতো মানুষ হত্যাকাণ্ড চালালো পাকিস্তান। এরপরে আমরা ভারতের সাহায্য নিলাম, ভারত আমাদেরকে সাহায্য করলো এবং ভারত সেনাবাহিনী এখানে আক্রমণ করলো মুক্তিবাহিনীর সাথে মিলে। কিন্তু ভারত যে সাহায্য করেছে, ভারত 1947 সালে ভারত আলাদা হয়েছিল এই ব্রিটিশ থেকে, এবং দুইটা পাকিস্তানের টুকরা আলাদা হয়েছিল ব্রিটিশ থেকে। একটা হচ্ছে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ, আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তানটা। তখন থেকে ভারতের চক্ষুশূল ছিল পাকিস্তানটা, এবং এই পাকিস্তানটাকে কিভাবে ভাঙা যায় সেই তালে ছিল ভারত। এই সুযোগটা আসলে 1971 সালে আমরা বাধ্য করেছে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতারা, জুলফিকার আলী ভুট্টো এবং সেনাবাহিনী, তাদের সামরিক চক্র এবং তাদের রাজনৈতিক চক্র বাধ্য করেছে আমাদেরকে হত্যাকাণ্ড চালিয়ে এই পথে ফিরিয়ে দেওয়া। আমরা আমাদের লাভের জন্য আমরা ভারতের সাহায্য চাই, আর ভারতের স্বপ্ন, পূর্বের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ভারত আমাদেরকে সাহায্য করেছিল ওই সময়। এগুলো হচ্ছে বাস্তবতা, ইতিহাস, এটা আমার কথা নয়, ইতিহাসের কথা। তো আজকে এত বছর পরে ভারত হয়ে গেছে আমাদের প্রধান শত্রু। এই মুহূর্তে যদি বাংলাদেশের প্রধানতম শত্রু কোন একটা দেশ থাকে, সেটা হচ্ছে ভারত। এখন পাকিস্তান আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান বলছে যে, পাকিস্তানের সেনাবাহিনী বলছে যদি বাংলাদেশ আক্রমণ করে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তাহলে পাকিস্তান ভারতকে আক্রমণ করবে, এবং বলছে এটা যে বাংলাদেশ একা নয়, ভারতকে ভুলে যেতে হবে। বাংলাদেশ যদি মনে করে বাংলাদেশ একা, সেটা ভারত ভুল করবে। পাকিস্তান একটা পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ, ভারতের থেকে পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কাছে বেশি। তো আমরা এখন প্রচন্ড একটা ভারতের একটা নানা কুটচরিতার মধ্যে আছি। আমাদের প্রিভিয়াস প্রাক্তন যে স্বৈরাচারী শেখ হাসিনা, তাকে ভারতে আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদী। আজকে নরেন্দ্র মোদী ভারতের অনেকের রোষানলের শিকার হয়ে গেছে ইয়েকে আশ্রয় দেওয়ার ফলে, এই কি বলে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ফলে। এটা ভারতের যুক্তিযুক্ত হয়নি। ভারত কাজটা করেছে, ভুলই করেছে, এবং ভুল একটা ডিসিশন নিয়েছে নরেন্দ্র মোদী। আমরা হিন্দুত্ববাদী, কট্টর মুসলিম বিরোধী একটা বিজেপি একটা রাজনৈতিক দল। তারা আমাদেরকে 3 ভাগ করবে, বাংলাদেশকে 3 ভাগ করে হিন্দু রাষ্ট্র করবে, 4 ভাগ করে হিন্দু রাষ্ট্র করবে, সব ফেলিয়ে রেখে গেল। নরেন্দ্র মোদী এখন নিজের পাছায় লাথি খাচ্ছে তাদের দেশের কাছ থেকে। তো আমরা একটা যোগ্য, মোটামুটি এখনো পর্যন্ত আমরা একজন যোগ্য লোক পেয়েছি, আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার। আমরা ওনার নেতৃত্বে এগিয়ে যাব। আমি যেটা দেশবাসীকে বলতে চাই, আগে সংস্কার হতে হবে। পুরানো এত বছর রাজনীতিবিদরা রাজনীতি করেছে, দেশটা যখনই রাজনীতিবিদরা আমাদের দেশে ক্ষমতায় আসে, প্রথম কয়েক বছর ঠিক থাকে, পরে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং ক্ষমতা ছাড়তে চায় না। সব রাজনীতিবিদগুলোর একই রকম অবস্থা দেখেছি আমি। তো সেই কারণে আগে সংস্কার হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আগে নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার জন্য। তখন একজন উপদেষ্টা, মহিলা উপদেষ্টা বলেছেন, এত তাড়াতাড়ি আপনার সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছেন, তাহলে সংস্কার আপনারা করবেন বলেছেন, তাহলে এই 53 বছর আপনারা সংস্কার করলেন না কেন? এটা আমারও প্রশ্ন, বাংলাদেশের জনগণের প্রশ্ন। কারণ কোন রাজনৈতিক দল আসলে সংস্কার এখানে করে না, তারা তাদের নিজেদের গোষ্ঠী উদ্ধার করা যায়, নিজেদের স্বার্থ হাসিল করার কাজে লেগে যায়। এখন যে রাজনৈতিক দলের সরকার গঠন করবে ভবিষ্যতে, তাদের মধ্যে মাথায় রাখতে হবে, এত বছর বাংলাদেশকে 53 বছর ধরে বাংলাদেশকে যেভাবে চালিয়েছে রাজনীতিবিদরা, সেইভাবে রাজনীতি এখানে চলতে দেবে আমরা ছাত্র জনতা একবার জেগেছে। এই যে 5 আগস্ট 2024 স্বৈরাচারী 16 বছর অদম্য ডিক্টেটর ফ্যাসিস্ট কাঁঠালদানি শেখ হাসিনাকে উৎখাত করেছে, সেই কথা মাথায় রাখতে হবে। ভারতে একটা বড় সহযোগিতা ছিল শেখ হাসিনার পিছনে, কিন্তু সেই ভারত শেখ হাসিনাকে রক্ষা করতে পারে নাই, করে নাই, একটা হেলিকপ্টারও পাঠায়নি।
আমি ভারতে শেখ হাসিনা বলছে আমি ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। কই তোমার ভারত তো তোমার জন্য আজীবন না, ওই একটা মুহূর্তে মনে রাখে নাই। একটা হেলিকপ্টার পাঠানি, একটা হেলিকপ্টার পাঠালে তুমি এখান থেকে আগরতলা তোমার শেষমেশ তোমাকে বাঁচিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী হেলিকপ্টার করে তুমি বিমানবন্দরে গিয়েছো, সেখান থেকে সামরিক বিমানে করে তুমি দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছো মোদির কোলে। তো আমরা মোদি এখন বিভিন্ন রকম চাপের মধ্যে আছে, বিভিন্ন জায়গার চাপে, বিভিন্ন দেশের চাপের মধ্যে আছে মোদি। আশা করবো মোদি এই চাপ এক পর্যায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে। ফেরত দিলে শেখ হাসিনার বিচার, এবং আদালতে মনে হয় ডিক্লেয়ার করেছে শেখ হাসিনা অবর্তমানে বিচার হয়ে যাবে, সরকারের সিদ্ধান্ত। আসুক না আসুক বিচারটা হয়ে যাবে। দেখো শেখ হাসিনা যদি আসে সেটা ভালো, না হলে বিচার হবে। আর মোদি যে শেখ হাসিনাকে ওখানে 2,500-3,000 মানুষ হত্যার নেতৃত্ব দিয়েছে, মোদির সাথে নানা আকাম কুকাম মিলে করেছে শেখ হাসিনা, এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল, এই দেশটাকে করদ রাজ্য বানিয়েছিল এই শেখ হাসিনা, ভারতের অঙ্গরাজ্য বানিয়েছিল। সেটা মোহ ভারত এখনো কাটিয়ে উঠতে পারেনি। তুমি ভারত ভুলে যাবো গুলা। হ্যাঁ, বাংলাদেশের পিছনে পাকিস্তান আছে, চীন আছে সরাসরি, আমেরিকা তুমি ভারতকে এখন আর সমর্থন করছে না, সেটা একেবারে পরিষ্কার। তো ভারত যদি মোদি যে পথে চলে, এই পথে চললে ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন উঠবে, প্রশ্ন চলে আসবে ভারত আদৌ অখণ্ড থাকতে পারবে কিনা। ধন্যবাদ, আসসালাম আলাইকুম।